প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমরা দ্বিতীয় পদ্য বা কবিতা বঙ্গভূমির প্রতি সেটা পড়ব। তো বঙ্গভূমির প্রতি লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। দেখছো, এই যে এই লোকটা, এই কবি মাইকেল মধুসূদন দত্ত। উনি অ্যাকচুয়ালি প্রথমে ছিলেন হিন্দু, তারপরে খ্রিস্টান হয়েছিলেন। সে অনেক কাহিনী আমরা পরে শুনবো। আমরা একটু কবিতাটি পড়ি। আচ্ছা, কবিতা পড়ার আগে এর পটভূমি ছোট্ট একটু করে বলি। সেটা হচ্ছে, উনি লন্ডনে গিয়েছিলেন, সেখানে ইংলিশে কবিতা তারপর সাহিত্য রচনা করা শুরু করছিলেন। তারপর এক সময় বঙ্গভূমির প্রতি সে অনেক টান অনুভব করে, যে এই যে বাংলাদেশ আমি ছেড়ে এসেছি, এটা আমি খুব ভুল করেছি। এখন আমার বাংলাদেশকে খুব মনে পড়তেছে। বাংলাদেশ বা সেই বাংলাদেশকে মা মনে করছে, যে সে যেন আমাকে ভুল না বুঝে, সে যেন সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দেয়, এই যে বাংলাদেশ ছেড়ে আমি চলে এসেছি। তো পটভূমিটা অনেকটা এরকমই। তো চলো আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রথমে বলছে, রেখো মা দাসেরে মনে এ মিনতি পরিপদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনাগো তব মন কোক নদে। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। আচ্ছা, এটুকু বুঝি। রেখো মা দাসেরে মনে, মা বলতে বুঝাইছে দেশ, যে হে দেশ, আমার মতো একজন দাসকে মনে রেখো। এ মিনতি করি পদে, তোমার পায়ে পড়ে এই মিনতি করতেছি। সাধিতে মনের স্বাদ, আমার স্বাদ সাধন করার জন্য ঘটে যদি পরমাদ, যদি কোনো ভুল ঘটে, ভ্রান্তি ঘটে, পরমাদ মানে ভুল, মধুহীন করোনাগো তব মন কোকো নদে। ঠিক আছে, তাহলে আমারে একদম বঞ্চিত করো না। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা হবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। আচ্ছা, অর্থগুলো আমরা পরে বুঝবো, এখন আপাতত পড়ে যাই। কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে। এরপরে কি, হে অমরতা কহ গো শ্যামা, জন্ম দে তবে যদি দয়া করো, ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে শুভরদে, ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। আচ্ছা, এখন একটু শব্দার্থগুলো বোঝার চেষ্টা করি। কবিতাটি কিন্তু অনেক কঠিন, এটা কিন্তু মন দিয়ে পড়তে হবে। মিনতি মানে কি? ওই যে এ মিনতি করি পদে, তোমার কাছে বিনীত প্রার্থনা করতেছি। মিনতি করা মানে কি? বিনীত প্রার্থনা বা বিনীত অনুরোধ, তাই তো? আচ্ছা, এরপরে কি? প্রমাদ। প্রমাদ মানে কি? ভুল ভ্রান্তি। ওই যে বলছে না, ঘটে যদি পরমাদ, যদি কোনো ভুল ঘটে থাকে। কোকানদ, কোকনদ, লাল পদ্ম। কোকনদ অর্থ লাল পদ্ম, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি? নীর। নীর মানে কি? পানি বা জল। নীর কথার অর্থ কি? পানি বা জল। মনে থাকবে, নীর, অম্ভু, তাই না? সমন। সমন মানে কি? যম বা মৃত্যুর দেবতা। ইসলাম ধর্মে যাকে বলা হয় আজরাইল, তাই না? আচ্ছা, এরপরে কি? মক্ষিকা। মক্ষিকা মানে মাছি। শ্যামা, জন্ম দে, শ্যামল জন্মভূমি অর্থে।
ঠিক আছে, শ্যামা জন্ম দে অর্থ শ্যামল জন্মভূমি বা আমাদের এই বাংলাদেশ। বর আশীর্বাদ, যা বৎস তোকে বর প্রদান করলাম, তোকে আশীর্বাদ দিলাম। মানস, তাই না, মন, বল না মন মানসিকতা, তো মানস কথার অর্থ মন। তামরস পদ্ম, তামরস কথার অর্থ কি পদ্ম। শরদে অর্থাৎ শরৎকাল বোঝাতে, কি বসন্ত কি শরতে, তাই না, শরদে মানে শরতে। পাঠের উদ্দেশ্য কি? এই কবিতা পাঠের মাধ্যমে স্বদেশের প্রতি শিক্ষার্থীর মনে শ্রদ্ধা ও বিনয় ভাব জেগে উঠবে, না, বিদেশের ঐশ্বর্য ও জৌলুস সত্ত্বেও নিজ দেশের প্রতি মনের গভীরে আগ্রহবোধ সৃষ্টি হবে, যে বিদেশে তো কত জৌলুস কত কিছু আছে দেখার মতো, তারপরেও দেশের প্রতি মনের গভীরে একটা আগ্রহবোধ সৃষ্টি হবে, যে আমার দেশ আমি ছেড়ে এসেছি, আমার দেশ কত সুন্দর। পাঠ পরিচিতি, চলো এবার পাঠটা ভালো করে বোঝার চেষ্টা করি। এই পাঠ পরিচিতি, এইটা যদি তুমি সম্পূর্ণভাবে বুঝতে পারো, এই কবিতা থেকে তুমি যে কোনো প্রশ্ন সুন্দরভাবে লিখতে পারবে। তো পাঠ পরিচিতিটা আমরা একটু পড়ি। মাইকেল মধুসূদন দত্ত রচিত কয়েকটি গীতি কবিতার একটি বঙ্গভূমির প্রতি। আচ্ছা, এই যে বঙ্গভূমির প্রতি, এটা কিন্তু এক ধরনের গীতি কবিতা। গীতি কবিতা মানে কি, গান ধরনের কবিতা, ঠিক আছে, এর একটা প্যাটার্ন আছে। এ কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। এই লাইনটা একটু ভালো করে দেখো, এ কবিতায় কি স্বদেশের প্রতি মানে কি নিজ দেশের প্রতি, বাংলাদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। ক্লিয়ার? আচ্ছা, দেশকে কবি মা হিসাবে কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান। ওই যে বলছে না যে দাসেরে রেখো মনে, তোমার সন্তানের যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও, তাই তো, দেশকে মা ভাবছেন আর নিজেকে ভেবেছেন তার সন্তান। প্রবাসী মধুসূদন ভেবেছেন মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখেন না, দেশ মাতৃকাও তার সব দোষ ক্ষমা করে দেবেন। অবশ্য তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে তার এমন কোনো মহৎ গুণ নেই যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন। বিনয়ী কবি তাই দেশ মাতৃকার কাছে এই বলে প্রণতি জানাচ্ছেন, তিনি দেশ মাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকেন। মানে তিনি দেশ মাতৃকার কাছে প্রণতি জানাইছে যে মা, তোমার দেশে তোমার কোলে জানি আমি পদ্মফুলের মতো ফুটে থাকি তোমার স্মৃতিতে। আর তাই কিন্তু হয়েছে, অ্যাকচুয়ালি আমরা কিন্তু ওনাকে মনে রেখেছি, কিন্তু তারপরেও ওনার শেষ জীবনটা অনেক দুঃখে কেটেছে, কারণ তিনি জন্মভূমি ছেড়ে স্বধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে তার অনুশোচনা হয়েছিল। এইবার কবি পরিচিতি, চলো দেখি ওইসব কিছু লেখা আছে নাকি, তার জীবনের কিছু গল্প। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক, তাই তো। তিনি মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করে চিরস্মরণীয় হয়ে আছেন। শৈশব থেকে তার মনে কবি হওয়ার তীব্র বাসনা ছিল। তিনি মনে করেছিলেন বিলেতে, বিলেতে মানে কি বিদেশে, বিলেতে না গেলে কবি হওয়া যাবে না। ঠিক আছে, আসলে তো তিনি ভুল ভাবছিলেন, তিনি ভাবতেন কি এই দেশে বসে কি আর বড় কবি হওয়া যাবে, বিদেশে যাব, ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করব, অনেক বড় কবি হব, সারা বিশ্বের লোক ওনারে চিনবে, ঠিক আছে, বিলেতে গেলে সুবিধা হবে, এই আশায় তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। কি একটু আগে বলছিলাম যে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, ফলে তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। তার নাম ছিল মধুসূদন দত্ত, এরপর বিদেশে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর তার নাম হইল মাইকেল মধুসূদন দত্ত। পরে তিনি সত্য উপলব্ধি করতে পারেন এবং বাংলায় সাহিত্য রচনায় ব্রতী হন। বাংলা, ইংরেজি ছাড়াও তিনি হিব্রু, ফরাসি, জার্মান, ইটালিয়ান, তামিল, তেলেগু ইত্যাদি ভাষায় পারদর্শী ছিলেন। তো লোক কত ট্যালেন্টেড, বুঝতে পারতেছো? কত ট্যালেন্টেড লোক, শুধু বাংলা ইংলিশ না, হিব্রু, ফরাসি, জার্মান, ইটালিয়ান, তামিল, তেলেগু ভাষায় পারদর্শী ছিলেন, তাই তো। তিনি বাংলা ভাষায় প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য রচনা করেন। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, টোটাল বাংলা ভাষার মধ্যে প্রথম মহাকাব্য রচনা করেন কে?
মাইকেল মধুসূদন দত্তই প্রথম মহাকাব্য রচনা করেন, আর সেই মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ কাব্য। ক্লিয়ার? তার রচিত প্রহসন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। তার দুইটা প্রহসনের নাম কি? একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও। নাটক, তিনি নাটকও লিখছেন, যেমন শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, পত্রকাব্য, বীরাঙ্গনা ইত্যাদি। চতুর্দশপদী কবিতা বলি নামে একটি সনেট সংকলনও তিনি রচনা করেন। আমাদের একটা ইন্টারেস্টিং তথ্য দিই সনেট সম্বন্ধে। সনেট জিনিসটা কি? সনেট জিনিসটা হবে 14 লাইনের একটা কবিতা। ঠিক আছে? প্রথমে 8 লাইন পরে 6 লাইন, নাকি প্রথমে 6 লাইন পরে 8 লাইন, এরকম কিছু একটা হবে। মোট 14 লাইন। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 14 লাইনের কবিতা তো যে কেউ লিখতে পারে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রত্যেকটা লাইনে ঠিক 14টাই অক্ষর বা বর্ণ থাকবে। কতটা ইন্টারেস্টিং! প্রত্যেকটা লাইনে 14টাই বর্ণ থাকবে, তার বেশি হলেও হবে না, কম হলেও হবে না। এটি হচ্ছে সনেট বা চতুর্দশপদী কবিতা। ঠিক আছে? তিনি 1824 খ্রিস্টাব্দে যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। আচ্ছা, তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1824। কত? 1824। লালন সাহারটা মনে আছে? আগের ক্লাসে পড়াইছিলাম 1772, আর মারা গেছিল 1890। আমার কিন্তু মনে আছে। ঠিক আছে? আর এখন পড়তেছি মাইকেল মধুসূদন দত্ত। তিনি জন্মগ্রহণ করছে কবে? 1824 খ্রিস্টাব্দে। কোথায়? আমাদের বাংলাদেশের মধ্যে যে যশোর জেলা আছে, সেই যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। তিনি মৃত্যুবরণ করেন কবে? 1873 খ্রিস্টাব্দে। ঠিক আছে? তিনি মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দে। অনেক কম বাঁচছে বুঝি। কত, 59 বছর বেঁচে ছিল নাকি হবে এরকম কিছু। কোথায় মৃত্যুবরণ করেন? কলকাতায় মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন, বঙ্গভূমির প্রতি শীর্ষক কবিতাটি নিয়ে। আচ্ছা, এখানে কিছু কর্ম অনুশীলন আছে, এটা আমাদের প্রয়োজন নেই, আমরা বহু নির্বাচনীতে যাই। মক্ষিকার সমার্থক শব্দ কোনটি? মক্ষিকা মানেই তো মাছি, তাই না? এরপরে কি আছে? নরকুলে ধন্যকে, নরকুলে মানে মানুষের মাঝে, মানব সমাজে। ক্ষমতাবান ব্যক্তি, দীর্ঘজীবী মানুষ, মন্দিরের সেবক, যিনি কীর্তিমান। উত্তর হচ্ছে সেই ধন্য যিনি কীর্তিমান, তার যার কাজ মানুষে মনে রাখে। কীর্তিমানে কি? এমন কোনো গুণ সমৃদ্ধ কাজ যে কাজ মানুষে মনে রাখে, ভালো কাজ, তো সেটা হবে যিনি কীর্তিমান। এরপরে কি? নিচের কবিতাংশ পড়ো, 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ক, উমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। বাংলার হাওয়া বাংলার জল, হৃদয় আমার করে সুশীতল। আচ্ছা, প্রশ্ন করছি কি? কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার কোন চরণটির ভাব প্রকাশ পেয়েছে? আচ্ছা, দেখো, অমর করিয়া বর দেহ দাসে লিখছে কুবরদে, তাই তো? না, এখানে কি করছে যে এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি, তাই তো? মানে বাংলা মায়ের প্রতি আকুলতা, যে মা, তো আমি যেন এই জন্মভূমিতেই, এই মাটিতেই আমার লাশ দাফন হয়, তাই না? মানে এই জন্মভূমির প্রতি এতটাই ভালোবাসা। দ্বিতীয়টা বলছে রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে। হ্যাঁ, এইটা দ্বারা এই ভাবটা বুঝায়, তাই না? চির স্থির করে নীর হায়রে জীবন নদে, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো। তাহলে এইটাই অনুরোধ করছে যে মা এই দাসেরে মনে রেখো, এই মিনতি পদে করি। আর এখানে বলছে এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। দেশের প্রতি এত ভালোবাসা, তাই তো? সেটা বুঝাইছে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি? ভূমির প্রতি কবিতাটির মতো কবিতাংশেও প্রকাশ পেয়েছে স্বদেশের প্রতি অনুরাগ, তা তো অবশ্যই। স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ, এটাও সঠিক। প্রশান্তি, মানে কি? স্বদেশে যে একটা প্রশান্তি কাজ করে, সেটা
অবশ্যই তিনোটাই। তাহলে উত্তরটা হবে ঘ। এই প্রশান্তি কি হবে এটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি। ঠিক আছে, আচ্ছা ভুল হলে সেটা দেখে নিও। এবার সৃজনশীল প্রশ্ন। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় কি লিখছে জানো? আমাদের বরিশালের কবি জীবনানন্দ দাশ। আচ্ছা, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুক ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। দ্বিতীয় দুইটা দিছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এটা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। সৃজনশীল প্রশ্ন। বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি? দেখছো, ওই আমি কিন্তু বলছি যে এরকম কিন্তু প্রশ্ন হইতে পারে। বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ। অথবা বাংলা ভাষায় প্রথম মহাকাব্য কে রচনা করেছেন? উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, মেঘনাদ বধ কাব্য। তারপরে কি, কবি বর প্রার্থনা করেন কেন? ব্যাখ্যা করো। বর মানে কি আশীর্বাদ চাই কেন? উত্তর, কবি বর প্রার্থনা করেন যাতে তিনি দেশ মাতৃকার স্মৃতিতে চিরকালে স্থান পেতে পারেন। তিনি জানেন পৃথিবীতে কেউ অমর নয়, কিন্তু স্বদেশের মানুষের মনে বেঁচে থাকার মাধ্যমে তিনি অমরত্ব লাভ করতে চান। বুঝতে পারছো? পৃথিবীতে তো কেউ বেঁচে থাকবে না, কেউ অমর থাকতে চায় না, তাহলে কবি কি চায়? সে তো সারা জীবন বেঁচে থাকতে চায় না, কিন্তু সে চায় যে স্বদেশের মনে, স্বদেশীদের মনে মানে কি, এই যে বাংলাদেশের মানুষজনের মনে তিনি যেন বেঁচে থাকতে পারেন, অর্থাৎ আমরা যেন তাদেরকে স্মরণ করি তাকে, তাহলেই তো তিনি অমরত্ব লাভ করবেন। আমাদের মুখে মুখেই তো তাদের নাম, তার নাম সবসময় বেঁচে থাকবে, তাই না? সেটা বলছে। তাই তিনি দেশ মাতৃকার কাছে এই বর চান যাতে মানুষ তাকে মনে রাখে। অবশ্য মনে রাখছেও, তাই না? আচ্ছা, উদ্দীপকের প্রথম কবিতাংশের আলোকে ফুটি যেন স্মৃতি জলে চরণটির ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের প্রথম কবিতাংশে কবি মৃত্যুর পরেও বাংলার প্রকৃতির সঙ্গে মিশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। ফুটি যেন স্মৃতি জলে চরণটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন তিনি দেশবাসীর স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকতে চান। যেমন পদ্মজল থেকে সৌন্দর্য ছড়ায়, তেমনি কবিও তার কর্মের মাধ্যমে, মানে এই যে লেখালেখির মাধ্যমে দেশবাসীর মনে চিরস্থায়ী হতে চান। ক্লিয়ার? ঘ নম্বরে বলছি কি, আমি কিন্তু তোমাদের জন্য প্রশ্নগুলো একটু শর্ট শর্ট করে লিখেছি, ঠিক আছে? তোমরা এর সাথে আরো 2-4 লাইন নিজেদের মতো করে অ্যাড করে নিবা। এমন না যে যেটা লেখা আছে হুবহু সেটাই লিখতে হবে, এমন কিন্তু কোনো কথা নেই। তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখতে পারবা, বুঝে, যদি জিনিসটা বুঝে থাকো, তাই তো? আচ্ছা, দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই, তুমি কি একমত? যুক্তিসহ উত্তর দাও। উত্তর হলো হ্যাঁ, আমি একমত। দ্বিতীয় কবিতাংশ এবং বঙ্গভূমির প্রতি, দ্বিতীয় কবিতাংশ কোনটা ছিল? এই যে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। একদম একই তো কথার অর্থ প্রায়। আর মাইকেল মধুসূদন দত্ত বলছে যে আমি যেন আমার কীর্তির মাধ্যমে এই দেশমাতৃকার কোলে একটা পদ্ম ফুলের মতো বেঁচে থাকতে চাই মানুষের মনে মনে, তাই তো? আর এখানেও বলছে মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই, তাহলে একই জিনিস। উত্তর, হ্যাঁ আমি একমত। দ্বিতীয় কবিতাংশ এবং বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই। উভয় স্থানেই কবির স্বদেশ প্রেম এবং মানুষের মনে বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। দ্বিতীয় কবিতাংশে কবি যেমন মানুষের হৃদয়ে স্থান পেতে চান, তেমনি বঙ্গভূমির প্রতি কবিতায় কবি দেশ মাতৃকার স্মৃতিতে বেঁচে থাকতে চান। উভয় ক্ষেত্রেই কবির মূল লক্ষ্য তার কর্মের মাধ্যমে মানুষের মাঝে অমরত্ব লাভ করা, তাই তো? এটাই হচ্ছে মূল লক্ষ্য। এইটাই তোমরা আরেকটু একটু ঘুরিয়ে পেঁচিয়ে আরেকটু বড় করে লিখলেই সুন্দর হবে। বুঝতে পারছো? মূল বিষয়টাই হচ্ছে বোঝা। বুঝলাম আমি কিভাবে এক, এই দুইটা বিষয় কিভাবে এক, কারণ কি দুইজনই, দুইটা কবি চেয়েছে মানুষের মাঝে বেঁচে থাকতে, মৃত্যুর পরেও মানুষের মাঝে বেঁচে থাকতে। এটি হচ্ছে মূল কথা। ক্লিয়ার? তো বঙ্গভূমির প্রতি কবিতা আর ক্লাস এই পর্যন্তই শেষ।